হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি অসাধারণ সুন্দর কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে কিছু কথা জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন মূলত প্রকৃতি প্রেমী কবি। তিনি 1770 সালের 7 এপ্রিল কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল জন ওয়ার্ডসওয়ার্থ এবং মাতার নাম ছিল অ্যান ওয়ার্ডসওয়ার্থ। ছোটবেলা থেকেই কবিতা লেখায় তার প্রবল আগ্রহ ছিল। তিনি ছিলেন মূলত রোম্যান্টিক পিরিয়ডের কবি। ওয়ার্ডসওয়ার্থ ও তার বন্ধু কোল্ডরিজ 1798 সালে একসঙ্গে লিরিক্যাল ব্যালাড প্রকাশ করেন, যে কবিতা সংকলনটি রাতারাতি তাদেরকে জনপ্রিয় করে তুলেছিল। আমাদের আজকের কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ 3 সেপ্টেম্বর 1802 সালে লেখা হয়েছিল। আবার অনেকে মনে করেন কবিতাটি আসলে 1802 সালের 31 জুলাই লেখা হয়েছিল। একটি সুন্দর সকালে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে সাথে নিয়ে ফ্রান্সের ক্যালাইসে যাচ্ছিলেন। তোমরা একটু ম্যাপে দেখে নিতে পারো, এই লন্ডন শহর এবং এই লন্ডন শহরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে টেমস নদ। এই টেমস নদের উপরেই কিন্তু ওয়েস্টমিনস্টার ব্রিজটি অবস্থিত, যেখান থেকে তারা যাচ্ছিল ডোভারে এবং ডোভার থেকে ফেরি পার হয়ে ফ্রান্সের ক্যালাইসে যাচ্ছিলেন। তো সেই দিন সকালে যখন তাদের ঘোড়ার গাড়িটি ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়ায়, তখন সেই ব্রিজের উপর থেকে লন্ডন নগরীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি রচনা করেছিলেন। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি হলো একটি সনেট। এই প্রসঙ্গে সনেট সম্পর্কে আমরা কয়েকটি কথা জেনে নিই। সনেট কথাটির অর্থ হলো চতুর্দশ প্রদি কবিতা, অর্থাৎ যে কবিতার 14টি লাইন থাকে। এই সনেট দুই প্রকারের হতে পারে, একটি শেক্সপিয়ারিয়ান সনেট অথবা ইংলিশ সনেট নামে পরিচিত, এবং অপরটি পেত্রার্কান সনেট অথবা ইটালিয়ান সনেট নামেও পরিচিত। শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য হলো এই ধরনের সনেটে 3টি কোয়াট্রেন এবং একটি কাপলেট থাকে। কোয়াট্রেন অর্থাৎ 4 লাইন এবং কাপলেট অর্থাৎ 2 লাইন। প্রত্যেকটি কোয়াট্রেনে 4টি করে লাইন থাকবে, অতএব 3টি কোয়াট্রেনে মোট 12 লাইন আছে এবং একটি কাপলেটে 2টি লাইন নিয়ে তৈরি হয়, অতএব 12 + 2 = 14 লাইন। অপরদিকে পেত্রার্কান সনেটে একটি অক্টেভ এবং একটি সেস্টেট থাকে। একটি অক্টেভে 8 লাইন থাকবে এবং একটি সেস্টেটে 6 লাইন থাকবে। আমাদের আজকের কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ প্রকৃতপক্ষে একটি পেত্রার্কান সনেট। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস। কবিতাটির লাইন বাই লাইন অ্যানালিসিস শুরু করার আগে আমরা প্রথমে কবিতাটির রাইম স্কিম সম্পর্কে বুঝব। রাইম স্কিম বুঝতে গেলে আমাকে প্রথমে কবিতার প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করতে হবে। দেখো, প্রথম লাইনের লাস্টে কি আছে? ফেয়ার। এই ফেয়ারের সঙ্গে আর কোন শব্দের মিল আছে একটু লক্ষ্য করো। দেখো, চতুর্থ লাইনের শেষে যেটা আছে ওয়্যার, এবং পঞ্চম লাইনে দেখো বেয়ার, এবং অষ্টম লাইনে দেখো এয়ার। তাহলে আমি যদি ফেয়ারটাকে এ ধরে নিই তাহলে আমাকে কিন্তু ওয়্যারটাকেও এ ধরতে হবে, এবং বেয়ারটাকেও এ ধরতে হবে, এবং এয়ারটাকেও এ ধরতে হবে। ঠিক আছে? এইবারে দেখো দ্বিতীয় লাইনে লক্ষ্য করো বাই। এই বাইয়ের সঙ্গে কার মিল আছে? ম্যাজেস্টাই। আর কার মিল আছে? লাই। আর কার আছে? স্কাই। তাহলে বাইটাকে যদি আমি বি ধরি তাহলে ম্যাজেস্টাইটাকে আমাকেও কিন্তু বি ধরতে হবে, আবার লাইটাকেও বি ধরতে হবে, এবং স্কাইটাকেও বি ধরতে হবে। এইবার তুমি পরপর এটাকে কাউন্ট করে দেখো যে কি দাঁড়ালো। এ বি বি এ, এ বি বি এ, এইটা প্রথম অক্টেভের রাইম স্কিম। আরেকবার বলছি, প্রথম যে 8 লাইন আছে অর্থাৎ অক্টেভ পার্ট, সেই অক্টেভ পার্টের রাইম স্কিম হলো এ বি বি এ, এ বি বি এ। চলে এসে এবার পরের 6 লাইন অর্থাৎ সেস্টেড পার্টে দেখো স্টিপ। স্টিপের সঙ্গে কার মিল আছে? ডিপ। আর কার মিল আছে? অ্যাসলিপ। তাহলে স্টিপটাকে যদি আমি সি ধরি তাহলে ডিপটাকেও সি ধরতে হবে, এবং অ্যাসলিপটাকেও কিন্তু সি ধরতে হবে। এইবারে চলে এসো হিল। হিলের সঙ্গে কার মিল আছে? উইল আর স্টিল। তাহলে হিলটাকে যদি আমি ডি ধরি তাহলে উইলটাকেও কিন্তু আমাকে ডি ধরতে হবে, এবং স্টিলটাকেও ডি ধরতে হবে। তাহলে রাইম স্কিমটা কি দাঁড়ালো? লাস্ট 6 লাইনের সি ডি সি ডি সি ডি।
ঠিক আছে, তাহলে টোটাল রাইম স্কিমটা একসঙ্গে কি দাঁড়াচ্ছে এই কবিতার? এ বি বি এ সি ডি। ঠিক আছে, রাইম স্কিমটা সুন্দর করে মুখস্থ করে রাখবে। এবার আমি এই কবিতার মিটার সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের এই কবিতাটা কিন্তু লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। পেন্টা কথার অর্থ হলো 5, অর্থাৎ আমাদের এই কবিতায় কিন্তু 5টি মিটার আছে প্রত্যেকটা লাইনে। ঠিক আছে, একটা করে মিটার দুটো করে সিলেবেল নিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো দেখা যাক প্রথম লাইনটাকে আমি তোমাদের সিলেবেল ভাগ করে করে 5টা মিটার তৈরি করছি বা 5টা ফিট তৈরি করে দেখাচ্ছি। দেখো, আর্থ হ্যাজ, একটা শব্দের উচ্চারণ যখন মুখ থেকে একবারেই বেরোবে সেটা হয় এক সিলেবেল। তাহলে এই রকম দুটো করে সিলেবেল নিয়ে একটা করে ফিট তৈরি হবে। ঠিক আছে, তাহলে আর্থ এটা একবারেই উচ্চারণ হচ্ছে, তাহলে এটা একটা সিলেবেল। হ্যাজ এটাও একবারে উচ্চারণ হচ্ছে, তাহলে এটা হলো একটা সিলেবেল। তাহলে এই দুটো সিলেবেল নিয়ে এখান থেকে একটা ফিট তৈরি হলো। এবার দ্বিতীয়টা চলে এসো, নট, এটাও কিন্তু একবারেই উচ্চারণ হচ্ছে, তাহলে এটা একটা সিলেবেল। এ নি, দেখো এখানে কিন্তু দুবার ভাগ হয়ে যাচ্ছে উচ্চারণটা, এ নি আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারছি না, তাহলে আমরা এখান থেকে শুধু এ একটা ফিট নেব, সিলেবেল নেব, আর নি একটা সিলেবেল নেব। তাহলে এখান থেকে এটাকে শুধু আমি নিলাম। তাহলে এখানে দেখো নট একটা আর এ একটা, এই দুটোকে নিয়ে আমি একটা ভাগ করলাম ঠিক এদের মাঝখান থেকে। ঠিক আছে, এইবারে নি একটা নিলাম, আর এখানে থিংটাও কিন্তু একবারে উচ্চারণ হচ্ছে, তাহলে এটাও একটা, তাহলে এইটা আর এটা, এই দুটোকে নিয়ে তৈরি হলো আরও একটা ফিট। ঠিক আছে, টু এটাও একটা সিলেবেল, সো এটাও একটা সিলেবেল, তাহলে এই দুটোকে নিয়ে আরও একটা হলো। মোর এটাও একটা, ফেয়ার এটাও একটা। তাহলে দেখো টোটাল কটা ফিট তৈরি হলো? আর্থ হ্যাজ নট এ নিথিং টু সো মোর ফেয়ার, 1 2 3 4 5, তাহলে 5টা ফিট তৈরি হলো। তাই এই কবিতাটা বলা হয় যে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। তোমরা বাকি লাইনগুলোকেও কিন্তু এইভাবে ঠিক ফিটটাকে ভাগ করতে পারো। আমি আরও একটা লাইন তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। ডাল উড এই দুটোকে নিয়ে একটা, হি বি এই দুটোকে নিয়ে একটা, অফ সোল এই দুটোকে নিয়ে একটা, হু কুড এই দুটোকে নিয়ে একটা, পাস বাই এই দুটোকে নিয়ে একটা। তাহলে কটা হলো? ডাল উড, হি বি, অফ সোল, হু কুড, পাস বাই, 5টা। তাহলে এই 5টা নিয়ে হলো পেন্টামিটার। আমাদের সমস্ত কবিতাটা কিন্তু এই রকম সুন্দর আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। তো চলে এসো এইবার আমরা কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস শুরু করি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ এই পৃথিবীর এর থেকে সুন্দর কিছু আর দেখানোর নেই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই পৃথিবীর এর থেকে সুন্দর কিছু আর দেখানোর নেই। তাহলে দেখো, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে সেই সকালবেলায় যাচ্ছে, সময়টা কিন্তু ভোর 5টা থেকে 6টা এইরকম একটা নিয়ার অ্যাবাউট হবে, যেটা কিন্তু আমরা জানতে পেরেছি ডরোথি ওয়ার্ডসওয়ার্থ জার্নাল থেকে। ঠিক আছে, তো ডরোথি ওয়ার্ডসওয়ার্থ জার্নাল থেকে আমরা জানতে পেরেছি সময়টা হচ্ছে সকাল 5টা থেকে 6টা, এবং সেই সময় যখন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে ঘোড়ার গাড়িতে করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি যাচ্ছে, তো তখন সেই সুন্দর লন্ডন শহরের দৃশ্যটা দেখে একেবারে অভিভূত হয়ে গিয়েছেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং তিনি কি বলছেন যে পৃথিবীর আর কোনো জায়গা এত সুন্দর নেই যেটা আমাদেরকে দেখাতে পারেন। দেখো, এটা শুনে মনে হচ্ছে না যে কবি একটু বাড়িয়ে বলছে কোনো কিছু আমাদের কাছে? সত্যিই কি এটাই পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা? একেবারেই নয়, এর থেকে অনেক সুন্দর জায়গা রয়েছে। তাহলে কবি এটাকে এইটা বলে বোঝাতে চাইছেন যে এই মুহূর্তে আমার মনে হয়েছে যে লন্ডন শহরের এই দৃশ্যটাই পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য। এটা এক ধরনের ফিগার অফ স্পিচ, যেটাকে বলা হয় হাইপারবোল। কখন হাইপারবোল ইউজ হবে? যখন কোনো কিছু একটু বাড়িয়ে চাড়িয়ে বলা হবে, ঠিক আছে, তিলকে তাল করে বলা হবে, সেই ক্ষেত্রে আমরা বলবো হাইপারবোল। ঠিক আছে, তাহলে প্রথম লাইনে কিন্তু একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, আমরা সেটা পেয়েছি। চলে এসো দ্বিতীয় লাইনে। ডাল উড বি হি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। বলছে ডাল, ডাল মানে এখানটায় হচ্ছে কি বলতে পারি যে আত্মার দিক থেকে স্থূল, যার মধ্যে কোনো রোম্যান্টিসিজম নেই। ঠিক আছে, একজন বোকা হাঁদা, উড বি হি অফ সোল, অর্থাৎ আত্মার দিক থেকে সেই মানুষটা হবে একেবারেই বোকা, হু কুড পাস বাই, যে কিনা এই রকম একটা দৃশ্য দেখেও তার পাশ দিয়ে চলে যাবে। এ সাইট,
এই রকম একটা দৃশ্য, সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ এত সৌন্দর্য মহিমায় মর্মস্পর্শী। সো টাচিং মানে দৃশ্যটা দেখলে একেবারে মনটাকে ছুঁয়ে যায়, স্পর্শ করে যায়। ম্যাজেস্টি বলে হচ্ছে সৌন্দর্য মহিমা, ঠিক আছে? তো এত সুন্দর একটা সৌন্দর্য মহিমায় মর্মস্পর্শী দৃশ্য, আর সেটাকে দেখে যদি কোনো মানুষ তার পাশ দিয়ে তাকে প্রশংসা না করে চলে যায়, তাহলে তার মতো বোকা হাদা মানুষ আর কেউ হতে পারে না, এটা কবি মনে করছে। চলে এসো পরের লাইনে। দ্য সিটি নাও ডথ, অর্থাৎ শহরটি এখন পরিধান করে রয়েছে, লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো। দেখো ডথ কথাটা হচ্ছে ওল্ড ইংলিশ, এটার মানে হচ্ছে ডাস, ঠিক আছে? ডু ওয়্যার মানে সেই শহরটি পরিধান করে রয়েছে। এখানে সিটি বলতে কোন সিটির কথা বলা হয়েছে? লন্ডন সিটির কথা বলা হয়েছে, ঠিক আছে? ইংল্যান্ডের রাজধানী লন্ডন। লাইক এ গার্মেন্ট, অর্থাৎ শহরটি কি পরে রয়েছে? একটা পোশাকের মতো করে পরে রয়েছে। গার্মেন্ট মানে পোশাক। ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, কি পড়ে রয়েছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং। দাগ দিয়ে রাখো, পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ শহরটি, লন্ডন শহরটি পরিধান করে রয়েছে সকালের সৌন্দর্যটাকে একটা পোশাকের মতো করে আচ্ছাদন করে রেখেছে। সাইলেন্ট, বেয়ার, অর্থাৎ সেই সকালের সৌন্দর্যটা কেমন ছিল? সাইলেন্ট মানে নিশ্চুপ ছিল। এবং বেয়ার, বেয়ার মানে কি? নগ্ন বা ন্যাকেড। কেন এখানটায় বেয়ার বলা হয়েছে? কারণ সময়টা ছিল আর্লি মর্নিং, ঠিক আছে? এবং এই সময় শহরটার অর্ধেক বলবো না, প্রায় পুরো শহরটাই কিন্তু একেবারে ঘুমিয়ে রয়েছে। শহরের প্রত্যেকটা মানুষজন ঘুমিয়ে রয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না, সেই আওয়াজ নেই, কলকারখানা চলছে না যেখান থেকে ধোঁয়া বেরোয়। সুতরাং বেয়ার মানে এখানটায় নগ্ন। অ্যাকচুয়ালি শহরটা হচ্ছে স্মোকলেস, কোনো ধোঁয়া টোয়া কিচ্ছু নেই একেবারে, ঠিক আছে? পরিষ্কার ঝকঝকে। একটু বেলা বাড়লেই কিন্তু আবার কলকারখানা শুরু হয়ে যাবে, সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে, আবার শহরটা একেবারে কনজাস্টেড হয়ে যাবে, নোংরাতে ঘিঞ্জিতে ভর্তি হয়ে যাবে। আর শহরটাকে কেন সাইলেন্ট বলা হয়েছে? ওই যে আর্লি মর্নিংয়ে এখনও শহরটার সকল মানুষজন ঘুম থেকে জেগে ওঠেনি, তো সেই জন্য শহরটা এখন সাইলেন্ট। একটা অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে ফুটে উঠেছে। তাহলে শহরটি পরে রয়েছে একটি পোশাকের মতো করে সকালের সৌন্দর্যটাকে, এইটা কিন্তু একটা পার্সোনিফিকেশনের এক্সাম্পল, ঠিক আছে? শহরটা যেন পোশাক পরে রয়েছে। পার্সোনিফিকেশন কাকে বলা হয়? যখন কোনো জড় বস্তুকে ব্যক্তি সত্তা আরোপ করা হয়, হিউম্যান ক্যারেক্টার যখন তার উপর আরোপ করা হয়, সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন, ঠিক আছে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, অর্থাৎ এখানে কি বলছে? শিপস মানে জাহাজ, টাওয়ার্স, টাওয়ার্স মানে হচ্ছে কি চূড়া বলতে পারি, ডোমস মানে গম্বুজ, থিয়েটার্স মানে রঙ্গমঞ্চ, অ্যান্ড টেম্পলস মানে মন্দির। মন্দির মানে এখানে টেম্পলস বলতে আমরা বলতে পারি চার্চের কথাই বলা হয়েছে। লাই তারা শুয়ে রয়েছে, ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং তারা শুয়ে রয়েছে কোথায়? আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ খোলা আকাশে নিচে মাঠেতে তারা শুয়ে রয়েছে। তাহলে এখানে দেখো এই লাইনটার মধ্যে টাওয়ার্সের স্টার্টিংয়ে কী আছে? টি ওয়ার্ডটা আছে। থিয়েটারে দেখো টি আছে, টেম্পলে দেখো টি আছে। তাহলে কোনো একটা কনসোনেন্ট ওয়ার্ড একই লাইনের মধ্যে দুটো হোক বা তিনটে হোক শব্দের স্টার্টিংয়ে যখন থাকবে, তখন সেটাকে বলা হয়, মানে যদি ওই একটা ওয়ার্ড যদি বারবার রিপিট হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যালিটারেশন বা অনুপ্রাস। এটাও একটা ফিগার অফ স্পিচ, এটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো, ঠিক আছে? তাহলে শহরটি সেখানে শুয়ে রয়েছে। এখানে ডোমস বলতে কিন্তু কোনটার কথা বলা হয়েছে? এটাকে তোমরা মার্ক করে রাখো। ডোমস বলতে কিন্তু সেন্ট পলস ক্যাথিড্রালের কথাই বলা হয়েছে, ঠিক আছে? তো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছু উজ্জ্বল এবং গ্লিটারিং, গ্লিটারিং মানে দ্যুতিময়, চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, এই সেই ধোঁয়াহীন বাতাসে। তাহলে বাতাসটাকে এখানে স্মোকলেস কেন বলা হয়েছে? একটু আগেই কিন্তু আমি বলে দিয়েছি। অর্থাৎ লন্ডন শহরে এখন কিন্তু সমস্ত মানুষজন জেগে ওঠেনি, কোনো কলকারখানা চলছে না, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, যার ফলে সেই ধোঁয়া, দূষণ সেগুলো কিছুই নেই। তাই আকাশটা এখন পরিষ্কার, বাতাসটা এখন পরিষ্কার, ঠিক আছে? পরের লাইনে চলে এসো। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক আর হিল, অর্থাৎ কখনোই সূর্য এত সুন্দরভাবে কিরণ দেয়নি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ,
অর্থাৎ স্টিপ মানে এখানে কি রাইজ, ওঠা বা কিরণ দেওয়া আমরা বলতে পারি। সূর্য এত সুন্দর করে কখনোই কিরণ দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম যে কিরণ, প্রথম যে আলো, সেটা যখন, অর্থাৎ সূর্য উঠছে সকালবেলাতে এবং তার প্রথম কিরণটা এসে লন্ডন শহরের উপরে পড়ছে, সেটা দেখে কবির মনে হয়েছে যে এত সুন্দর করে কই সূর্য তো আগে কখনো কিরণ দেয়নি। ভ্যালিজ, রক্স অর হিলস, অর্থাৎ সেই উপত্যকাতে এসে কিরণটা পড়ছে, রক্স মানে পাথরের উপরে এসে পড়ছে কিরণটা, অর হিল অথবা পাহাড়ের উপরে এসে সেই কিরণটা পড়ছে। নিয়ার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। নিয়ার স আই অর্থাৎ আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি, নেভার ফেল্ট কখনোই অনুভব করিনি, এ কাম সো ডিপ এত গভীর প্রশান্তি। কাম মানে শান্তি বা প্রশান্তি, আর ডিপ মানে গভীর, অর্থাৎ এত গভীর প্রশান্তি। সকালবেলাতে সবই তো চুপচাপ, তো কবি বলছেন যে এত শান্ত পরিবেশ এর আগে কখনো আমি দেখিনি। দেখো প্রথমের এই জায়গাটা দেখো নিয়ার লেখা আছে, মাঝখানে ভিটাকে তুলে দিয়ে সেখানে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। ওল্ড ইংলিশে এইরকমটা করা হয়, ঠিক আছে। তাহলে নিয়ার সো আই নেভার ফেল্ট অর্থাৎ কখনোই আমি দেখিনি, কখনো অনুভব করিনি, এ কাম সো ডিপ এইরকম একটা গভীর প্রশান্তি। দেখো এখানে নেভার কথাটা কিন্তু একই লাইনে দুবার রিপিট হয়েছে। তাহলে একটা লাইনে যখন একই ওয়ার্ড দুবার রিপিট হবে পরপর, সেটাকে বলা হবে রিপিটেশন। তাহলে একটা লেটার রিপিট হলে বারবার করে সেটা হবে অ্যালিটারেশন, আর একটা ওয়ার্ড যখন বারবার করে রিপিট হবে সেটা হবে রিপিটেশন, ঠিক আছে। পরের লাইনে চলে এসো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ নদীটি বয়ে চলেছে। দ্য রিভার, পরীক্ষায় প্রশ্ন আসবে এই দ্য রিভার বলতে কোন নদীর কথা বলা হয়েছে। দ্য রিভার বলতে কিন্তু লন্ডনের টেমস নদের কথা বলা হয়েছে। টেমসকে আমরা নদ বলবো কারণ টেমসটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, ঠিক আছে। যেমন আমাদের বাংলাতেও কয়েকটা নদী আছে, সেগুলো কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার। ফর এক্সাম্পল অজয় নদ, দামোদর নদ, ঠিক আছে, এগুলো কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার। আবার গঙ্গা কিন্তু নদী, ঠিক আছে। তো টেমসটা ছিল কিন্তু নদ, তাহলে টেমস নদীর কথা বলা হয়েছে। গ্লাইডেথ সেটি প্রবাহিত হয়ে চলেছে, অ্যাট হিজ ওন সুইট উইল তার নিজের ইচ্ছায়, উইল মানে এখানে ইচ্ছা, তার নিজের স্বেচ্ছায় সে নদীটি প্রবাহিত হয়ে চলেছে। কেন? নদী তো তার স্বেচ্ছাতেই প্রবাহিত হয়, এখানে তাহলে এটাকে বলার কি প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি যখন সকাল হবে নদীতেও তো সেখানে দেখা যাবে প্রচুর জাহাজ চলছে, নৌকা চলছে, ঠিক আছে, যার ফলে একটা আর্টিফিশিয়াল ওয়েভস তৈরি হবে, কৃত্রিম ঢেউ তৈরি হবে। কবি মনে করেন যে ওই সময় নদীটা নিজের পথে, নিজের গতিপথের স্বেচ্ছায় যেতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। কিন্তু এই সকালবেলায় সেই সমস্ত জাহাজগুলো সেগুলো নদীর পাড়ে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই ঠিক এই সময়টাই কিন্তু নদী তার নিজের ইচ্ছা মতো প্রবাহিত হয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হে ভগবান, এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে তারা যেন ঘুমিয়ে রয়েছে। বাড়ি কি কখনো ঘুমিয়ে থাকতে পারে? তাহলে কবি কিন্তু তার কল্পনাতে দেখিয়েছেন যে বাড়িগুলি যেন ঘুমিয়ে রয়েছে। এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ, অর্থাৎ বাড়িটিকে হিউম্যান ক্যারেক্টার আরোপ করা হয়েছে, এটা কিন্তু পার্সনিফিকেশন, ঠিক আছে। তাহলে ওই বাড়িগুলো ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ লন্ডন শহরের যে ঘরগুলো সেগুলো ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, আর এই যে মাইটি হার্ট, মাইটি মানে শক্তিশালী আর হার্ট মানে হৃদয়, এটা কিন্তু লন্ডন সিটিকে বোঝানো হয়েছে। এই লাইনটাকেও ভালো করে মার্ক করে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসবে মাইটি হার্ট বলতে কার কথা বলা হয়েছে। এটা কিন্তু লন্ডন শহরের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে মাইটি হার্ট বা শক্তিশালী হৃদয়, সেটি কিন্তু শান্ত হয়ে শুয়ে রয়েছে, লাইং স্টিল স্থির হয়ে শুয়ে রয়েছে, ঠিক আছে, মানে সেও ঘুমিয়ে রয়েছে। এখানে কিন্তু এটাও একটা ফিগার অফ স্পিচ, এটা হচ্ছে মেটাফোর, ঠিক আছে। মেটাফোর কখন ব্যবহার করা হয়? যখন সরাসরি ডাইরেক্টলি কোনো কিছুর সঙ্গে কোনো কিছুকে তুলনা করা হয়, ঠিক আছে, কম্পেয়ার করা হয়। সেখানে মাইটি হার্ট, হৃদয়, শক্তিশালী হৃদয়ের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? লন্ডন শহরকে তুলনা করা হয়েছে। তো এখানে কবিতাটি শেষ হলো। পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে এই কবিতার মুডটা কি, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম। তো তোমরা বলবে, ওখানটাতে অপশানে দেখবে যে কি কি অপশান আছে। যদি সেখানে ট্রাঙ্কুইল অথবা সেরিন অথবা সাবলাইম এই রকম কিছু অপশান থাকে, তাহলে সেগুলোতেই কিন্তু টিক দেবে। ট্রাঙ্কুইল মানে শান্ত, সেরিন মানেও শান্ত, অ্যান্ড সাবলাইম মানে মনোরম,
ঠিক আছে, এটাই কিন্তু কবিতার টোন। তো আমাদের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটির এক্সপ্লেনেশন এখানেই শেষ হলো। যদি কোনো লাইনের এক্সপ্লেনেশন তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি কিন্তু আলাদা করে সেই লাইনের এক্সপ্লেনেশনটা আবার তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।